আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের ৪৫ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ফায়েজ বলল, ঋতু। সকলে তাকালো। ফায়েজ তার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো ঋতুর দিকে। আশেপাশে আর কাউকে দেখছে না, যেন কেউ নেই। ফায়েজকে দেখে ঠুকরে উঠলো তিশার ভিতরে। ঋতু বাকিদের দিকে তাকিয়ে একটা চাপা হাসি হাসলো, তারপর ফায়েজের বাইকে উঠে চলে গেল নিমিষেই। তুলো উঠিয়ে অদৃশ্য হলো চোখের পলকে। রোহান, ঋষি আর নাবিলাও চলে গেল। তুলি তিশার দিকে তাকিয়ে বলল, ফায়েজ স্যার ঋতুর স্বামী, ওনার স্ত্রী বেঁচে আছে, তাকে চাওয়া বা ভাবা হারাম। তিশা বলল, জানি। আমার বাবার পাপের শাস্তি হয়তো আমাদের সন্তানদেরকে ভোগ করতে হবে, এটা না হয় সে শাস্তি, তাই পেলাম না এত ভালোবেসে। তুলি বলল, আমি কি সে শাস্তি পাচ্ছি? আমার বাবা মতো পাপ করেনি, তবুও আমি কেন পাচ্ছি না? ফারিহা নেই, আজ 6 মাস হলো, অথচ নীল ভাইয়ার মনে ফারিহা ছাড়া আর কেউ নেই। কতবার গেলাম ওনাকে এক উত্তর, নীল এক, ফারিহা ব্যতীত দ্বিতীয় কোনো নারীর দিকে তাকাবে না। কেন আমি পেলাম না বল তিশা, কেন? তিশা কি বলবে বোনের মতো বন্ধুকে? সত্যি সে কেন পেল না? তার মামা তো ফেরেশতার মতো মানুষ ছিল, তবুও কেন তাদের মেয়েটা শাস্তি পাচ্ছে? আর এদিকে দেখতে দেখতে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি মাসের সপ্তাহ চলছে। ঋতুর পরীক্ষাও শেষ। এই কয়েকদিন বেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে। প্রতিদিন সকালে নীল পরীক্ষার হলে দিয়ে আসে, আর দুপুরে ফায়েজ নিয়ে আসে। ফায়েজের করা আদেশ, সে আসার আগ অব্দি যেন 4 জন একসাথে থাকে। দারোয়ানকে বলে গেছে তাদের দিকে নজর যেন কেউ না দেয়, কেউ বিরক্ত করতে যেন না পারে। চা পানির টাকাও দিতে ভুলেনি। শেষ পরীক্ষা ছিল আজ। ফায়েজ আসতে একটু দেরি হলো, তবে এসেছে ঠিকই, কিন্তু এখন অচেনা রাস্তা দিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছে না ঋতু। ঋতু বলল, এটা তো বাসার রাস্তা না ফায়েজ ভাই। ফায়েজ বলল, ঋতু বলল, কোথায় যাচ্ছি আমরা? ফায়েজ আর জবাব দিল না। একটা আইসক্রিম পার্লারের সামনে বাইক দাঁড় করিয়ে বলল, নাম। ঋতু বলল, এখানে কেন আনলেন? ফায়েজ বলল, বানর নাচ হচ্ছে দেখবো। ঋতু বলল, কি? বলে চারিদিকে তাকালো। রাস্তায় গাড়ি রিক্সা চোখে পড়লো, আর এদিকে কয়েক জোড়া প্রেমিক প্রেমিকা আইসক্রিম খাচ্ছে বললে ভুল হবে, বরফ পানি করছে। ঋতু বলল, এখানে বানর কোথায়? ফায়েজ বলল, চল ভিতরে। বাধ্য মেয়ের মতো ভিতরে গেল ঋতু। একটা চেয়ারে গিয়ে বসলো। ফায়েজ ওয়েটারকে কি জানি বলল। কিছু সময় পর কয়েক রকমের আইসক্রিম এনে ওয়েটার পুরো টেবিল সাজিয়ে দিল। ঋতু বেশ অবাক হলো। ফায়েজ বলল, তাকিয়েছিস কেন? ঋতু বলল, এত আইসক্রিম কে খাবে? ফায়েজ বলল, কেন তুই? ঋতু বলল, আমি এত আইসক্রিম খেতে পারবো নাকি? ফায়েজ বলল, কি বলিস? তোর ফায়েজ ভাই নাকি কিপটা? এখন যখন হাত খুলে খাওয়াচ্ছে তখন না, আমি তো এসব শুনবো না, খাওয়া শুরু কর। ঋতু ফায়েজকে পরখ করলো। ফায়েজ আবারও মোবাইলে মনোযোগ দিল। তখন মনে পড়লো বাসায় আসার পর একদিন ছাদে মুনকে বলেছিল, জানিস মুন, ফায়েজ ভাই অনেক কিপটা। মুন বলেছিল, কেন আপু, এমন মনে হলো কেন? ঋতু বলেছিল, দেখ না, কিডন্যাপ হয়েছি বলে আইসক্রিম খেতে পারিনি, তাই বলে পরে খাওয়াবে না, এটা কি ঠিক করলো? মুন বলেছিল, তুমি বলেছিলে পরে খাওয়ানোর কথা। ঋতু বলেছিল, বলতে হয় কেন? মানুষ তো কত কিছু আনে, এই যে ভাইয়া ভাবির জন্য মাঝে মাঝে এটা সেটা আনে। মুন বলল, তারা স্বামী স্ত্রী তাই। ঋতু বলল, আমরা কি? মুন বলল, কি আপু? ঋতু বলল, কিছু না। মুন বলল, আমি কিন্তু ছোট নেই আর। ঋতু বলল, হ্যাঁ তুমি পেকে বুড়িয়ে হয়েছ, চাচুকে বলবো বিয়ে দিয়ে বিদায় করতে। মুন বলল, ঋতু। দুই বোন আর কিছু সময় হাসলো, তারপর বলল, আপনি সেদিন আমার আর মনের কথা শুনেছেন? ফায়েজ বলল, ঋতু বলল, আমি এত আইসক্রিম খেতে পারবো না, মরে যাব। ফায়েজ বলল, একদম এসব বলবি না, তাহলে আমি মেরে ফেলবো। যতটুকু খাওয়ার খা, বাকিটা প্যাক করে দিবে। বিকেলে ফায়েজের সাথে ঘোরাঘুরি করে বাসায় আসতে দুজনের বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে প্রায়। বাহির থেকে রুমে আসায় সুজা নিজেদের রুমে চলে যায় দুজনে। নীল আজকে এমপির পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে এসেছে। বেশ কয়েকদিন এ নিয়ে ব্যস্ত থাকবে। সামনের মাসে সম্ভবত ভোট হবে। সন্ধ্যার পর যখন সবাই বাসায় ফিরলো, আরজুমান সকলকে নিজের রুমে ডাকলো। গত 2 দিন আবারও শরীর খারাপ হয়, রুম থেকে বের হয় না। তারপর সবাই বলল, আসবো। আরজুমান বলল, বসো সবাই। তৌফিক খান বললেন, জরুরি কিছু বলবেন আম্মা? আরজুমান বলল, নীল দাদু ভাই কোথায়? উজ্জ্বল বলল, দাদু, নীলের আজকে মনোনয়নপত্র জমা হয়েছে, নির্বাচন নিয়ে ব্যস্ত, দেরি হবে। আরজুমান বলল, আচ্ছা, অবশ্যই থাকলে ভালো হতো, সমস্যা নাই, তোমরা পরে জানিয়ে দিও। সবাই বলল, জি। আরজুমান বলল, ঋতু দাদু ভাই এদিকে আসো। আরজুমানের পাশে গিয়ে বসলো ঋতু। আরজুমান বলল, আমি চাই তুমি জীবনটা গুছিয়ে নাও, তোমার নিজের জীবন, সেটার উপর সবচেয়ে বেশি দাবিদার তুমি। তোমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত এখানে। ঋতু দাদুর দিকে তাকিয়েছিল, আন্দাজ করতে পারছে, তবে কি বলবে এই মুহূর্তে সে। আরজুমান বলল, ফায়েজার তোমার বিয়ের কথা তো জানো, কোনো পরিস্থিতিতে কিভাবে হলো। আমি জোর করবো না, তবে তুমি যদি চাও তোমাদের আবার বিয়ে হবে। তৌফিক খান বলল, আম্মা আমি রাজি না। তৌফিক খানের কথায় সকলে অবাক হলো। যে মানুষটা ঋতুকে কখনো ভাতিজি মনে করতো না, নিজের মেয়ে ভাবতো, সে কিনা নিজের ছেলের সাথে বিয়েতে অমত করছে। হাসনা বলল, কি বলছেন এসব আপনি? তৌফিক খান বলল, হাসনা আমি ঠিক বলেছি। 2 দিন আগে যে ঘটনাটা ঘটলো, তাতে তোমার ছেলের মতো দায়িত্বজ্ঞানহীন ছেলের হাতে মেয়ে তুলে দিতে আমি পারি না। আমার ভাইয়ের দিকে আজও আমি তাকাতে পারছি না। তায়েফ খান বলল, ভাইজান। তৌফিক খান বলল, না তায়েফ, আমি জানি তুমি মুখ ফুটে কিছু বলো না, তাই বলে তোমার যে ভরটা রয়েছে সেটা তো মিথ্যে না। আরজমান বলল, তোমরা চুপ করো, এখানে ঋতু দাদু ভাই যা বলবে তাই শেষ। বলো দাদু, তুমি কি চাও? ঋতু বলল, দাদু, আমি তোমাদের ছেড়ে দূরে যেতে চাই না। ঋতুর উত্তরে সবাই খুশি হলেও খুশি হয়নি দুজন। একজন তৌফিক খান, যে চায় না বারবার ফায়েজের জন্য মেয়েটার বিপদ হোক।
চোখ আর অন্যজন হলো ফায়েজ। ঋতুর এভাবে ইনিয়ে বিনিয়ে কথা বলাটা মোটেও ভালো লাগেনি। তার মানে সে পরিবার থেকে দূরে থাকতে চায় না বলে বিয়ে করবে নয়তো না। আর্যমান বলল আলহামদুলিল্লাহ। ফায়েজ দাদু তোমার কি মত? ফায়েজ প্রথমে ঋতুর দিকে পরে শান্ত দৃষ্টিতে দাদুর দিকে তাকিয়ে বলল, আজ 7 তারিখ, বিয়ে হলে 11 তারিখে হবে। আর দাঁড়ালো না, গটগট করে বের হয়ে গেল। ফায়েজের উত্তর শুনে হাসনারা খান রেগে আগুন, ছেলেকে ছাড়তে ভুললো না। তারপর বলল, এটা মগের মুল্লুক নাকি? 3 দিন পর বিয়ে করবে বললেই হলো, তারিখ যখন তার ঠিক করা আগে বলনি কেন? এখন কি এইরম ওইরম পরিবর্তন হবে বলে দুটো ফুল মেরে বিয়ে হবে নাকি? আম্মা আপনার নাতি কিন্তু এবার বেশি বেশি করছে। তারিফ বলল, আহ বড় ভাবি তুমি দেখি ভুলে গেছো সব। হাসনা খান বলল, কি ভুলবো আমি? শোনো তারিফ, তুমি তোমার ভাতিজাকে প্রশ্রয় দিও না। তারিফ খান বলল, আরে না ভাবি, মনে নেই ঋতু আর ফাইজের ছোটবেলায় যখন বিয়ে হয় সেদিনও ফেব্রুয়ারির 11 তারিখ ছিল। তারিফ খানের কথায় সকলে মনে পড়লো। সিমরান বলল, তাই তো ভাবি, দেখলে জামাই আমার সব মনে রাখে। বাহ, এখন থেকে জামাই ডাকা শুরু করলে। তাইফ খান বলল, ভাইজান তুমি রাজি হয়ে যাও, কেন বুঝছো না? ছেলে মেয়ে যখন দুটো খুশিতে থাকবে। তৌফিক খান বলল, তুমি খুশি হবে তো তাইফ খান? তাইফ খান বলল, তোমাদের খুশিতে আমার খুশি। তৌফিক খান বলল, আসো একটু কুলাকুলি করি। বলে জড়িয়ে ধরলো ভাইকে তৌফিক খান। তারপর হেসে বলল, বেআই সাহেব মেয়ে নিয়ে যাচ্ছি আমি, এবার কিন্তু সম্পর্কে বদলে গেল। পাল্লা আমার ভারী হলো। সকলের মজার মাঝে সঙ্গোপনে ঋতু আর্যমানের রুম ত্যাগ করলো। মন রিক্ত জেরিনের সাথে প্ল্যান করতে বসে গেল কি করবে। সিঁড়ি দিয়ে উঠে দৌড়ে এলো, এতটাই অন্যমনস্ক হলো যে ফায়েজকে খেয়ালই করেনি। রুমে ঢুকার আগে ফায়েজ তো হাত টেনে সুজা তার রুমে নিয়ে গেল। তারপর বলল, কি করছেন ছাড়ুন। ফায়েজ বলল, যা ছেড়ে দিলাম। হাত ছেড়ে দিল ঠিকই, কিন্তু পালানোর পথ রাখলো না। দেয়ালের সাথে আষ্টে পিষ্টে বাঁধিয়ে নিল ঋতুকে। ঋতু বলল, সরুন আমি যাব। ফায়েজ বলল, পালিয়ে কোথায় যাবেন ম্যাডাম? সেই তো এই ফায়েজের বুকেই বসবাস করতে হবে। ঋতু কোনো কথা বলল না, ফিসফিসিয়ে আবারও বলে উঠল, আজ চলে যান, তবে 3 দিন পর যাওয়ার নাম আর নিবেন না। প্রস্তুতি নেন আমার ভালোবাসার কলঙ্ক সারা অঙ্গে মাখতে। ফায়েজের কথায় পুরো শরীর ঠান্ডায় জমে গেল। মেরুদণ্ডের নিচ দিয়ে এক অদ্ভুত ঠান্ডা শীতল ঢেউ বয়ে গেল। হৃৎপিণ্ড কেঁপে উঠল। এই শীতে ঘামতে শুরু করলো। চোখগুলো অস্থির হয়ে চারিদিকে ঘুরপাক করতে লাগলো। ঋতুর অবস্থা দেখে সরে দাঁড়ালো ফায়েজ। ছাড়া পেতেই দৌড়ে বের হতে হতে কানে এলো ফায়েজের আরেক কয়টা ঠুটকাটা ভুলি। তারপর বলল, আমার অসুখের সুযোগ নিয়ে খুব তো কাছে আসা হয়, তবে এখন আমি যখন কলঙ্ক মাখবো এত কিসের অস্থিরতা বলুন ম্যাডাম? থেমে গেল চঞ্চল পা দুটো। নুপুরের ঝুনঝুন শব্দও থেমে গেল। তার মানে সেদিন রাতে ফায়েজ জেগেছিল? ভাবতে লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা। আর পিছু তাকালো না, কোনো রকমের রুমে গিয়ে দরজা লাগিয়ে হাঁপাতে শুরু করলো ঋতু। আর এদিকে আজম বলল, এবার আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াবে সাব্বির সাদেক। নীল বলল, আজম বলল, লোকটা খুব ভালো আর দয়ালু, আপনার মতো রেকর্ড ভালো, মার্কেটও ভালো, লড়াই এবার সিংহ সিংহ হবে। আসল বনের রাজা কোন সিংহ হয় সেটাই দেখার পালা। নীল বলল, হার জিত হবে, তবে নির্বাচন যেন পিওর হয়। আজম বলল, কাল আপনাদের মিটিং হবে, দুজন নবমনোনয়ন পাওয়া প্রার্থীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হবে। নীল বলল, আজম সব নোট করে রাখো, আমাকে সময় মতো জানিয়ে দিলেই হবে। আর কাল বিকেল থেকে প্রচারণা শুরু করলে ভালো হয়। আজম বলল, আপনি যেমন বলবেন আমরা সাথে আছি। সকালে সবাই মার্কেটে যাবে। নীল ব্যস্ততায় সে যেতে পারবে না। উজ্জ্বল অফিস সামলাতে চলে গেল। তারিফ খান মায়ের সাথে বাড়িতে থাকবে। তৌফিক খান, তাইফ খান আর ফায়েজ যাবে। রিকমুন, হাসনা, রবি, সিমরান, ঋতু, জেরিন এরা তো আছেই। ঋতু, রোহান, ঋষি, নাবিলাকেও আসতে বলেছে। একটা গাড়িতে বাড়ির বড়রা, অন্যরাতে ছোটরা যাবে। বড়দের গাড়ি ড্রাইভার থাকলেও ছোটদের গাড়ি ফায়েজ ড্রাইভ করছে। ব্যাক সিটে জেরিন, মুন আর রিক, ফ্রন্ট সিটে ঋতু চুপচাপ বসে আছে। জেরিন চুপ থাকলেও রিক আর মুনের কথা কাটাকাটির শেষ নেই। তাদের মেন পয়েন্ট, ঋতু বিয়ের দিন ঠিক কি কালারের পরবে আর ফায়েজ কি পরবে। জেরিন বলল, এই ঋতু তুমি বলো কি পরবে? ঋতু জেরিনের প্রশ্ন শুনে ফায়েজের দিকে তাকালো, কিন্তু ফায়েজ এতটাই মনোযোগ দিল গাড়ি চালানোর দিকে, আশপাশের কোনো কথাই যেন কানে আসলো না। অথচ ঋতু জানেও না ফায়েজ সব খেয়াল করছে। তারপর বলল, জানি না ভাবি। ফায়েজ বলে উঠলো, মেরুন কালার। ফায়েজের কণ্ঠ শুনে মন খারাপটা উড়ে গেল মুহূর্তেই। গাড়িতে তখন ফায়েজ মিউজিক চালিয়ে দিল। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখে মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। এরই মাঝে সবাই তখন শপিং মলে পৌঁছে গেল। শপিং করে বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেল। অবশ্যই মেয়ে মানুষরা শপিং এ গেলে এর চেয়ে তাড়াতাড়ি আসার কথা ভাবাটাও বোকামির পর্যায়ে পড়ে। তবুও সিমরান চোখ মুখ অন্ধকার করে স্বামীর পানে তাকিয়ে রইল। বেচারা তারিফ খান বিয়ে করেছে আজ 18-19 বছর, অথচ এখনো বউয়ের তাকানোকে ভূত দেখার মতো ভয় পাই। শুকনো হাসি দিয়ে ভারী কণ্ঠে বলল, কি হয়েছে, মন খারাপ কেন? পছন্দ হয়নি নাকি টাকা কম হয়েছে? কিন্তু আফসোস, অপাস থেকে দ্বিতীয় কোনো আওয়াজ এলো না। বেশ চটে আছে, না হলে ঘরোয়ালি এতটা চুপচাপ হয়ে যাওয়ার কথা না। আগে ভালোবেসে ঘরোয়ালি বললেও এখন বাচ্চারা বড় হয়েছে, তাদের সামনে লজ্জায় না পড়াই ভালো। তার ছেলে তো আর যে সে ছেলে না, পুরো ঠুটকাটা স্বভাবের কিছু আটকায় না। মাঝে মধ্যে তারিফ খান বুঝেও না এই স্বভাব কোথায় থেকে চুকিয়ে আনলো পুত্র মহাশয় ওয়াসিম খান রিক। তারপর বলল, আমাকে বলো কি হয়েছে, চুপ কেন? সিমরান বলল, কি বলবো, আমি বললে কি আপনার কিছু যায় আসে? তারিফ খান বলল, অবশ্যই আসে, বলো ঘরোয়ালি আমার। সিমরান বলল, ঢং বাদ দেন, আপনি তখন ড্রয়িং রুমে কি বলেছেন? তারিফ বলল, কখন কি বললাম আবার? বলে মনে করার হাজারো চেষ্টা করেও বৃথা তারিফ। স্ত্রীর দিকে অসহায় দৃষ্টিতে তাকাতেই বুকা বুকা হাসি দিল। সিমরান নিজের পাশে থাকা শপিং ব্যাগ থেকে একটা বাসন্তী রঙের পাঞ্জাবি বের করে পেচ পেচ করে কেটে চোখের পানি নাকের পানি এক জায়গায় নিয়ে আনলো। এই অবধি থেমে থাকেনি সব, হেঁচকি তুলে বলতে শুরু করলো, এটা নাকি বাজে রং, পড়লে সবাই খেত বলবে, বয়স নাকি বেশি তার, অথচ বুড়ো লোক ভুলে যায় যখন তখন ভাতিজাদের কুবুদ্ধি দেয়। তারিফ খান বলল, এজন্য কাটতে হয় শিমু? সিমরান বলল, হয়, আমি পছন্দ করে শাড়ির সাথে কিনেছি।
ঋতুর অনেক ইচ্ছে সবাই একরকম সাজবে, মেয়েটা আবদার করলো তাই ফেলতে পারিনি। আর ফেলবো কেন শুনি, যেখানে মেয়ে ছেলে দুটোই আমাদের, তখন এত 4-5 ভাবতে যাবো কেন? অন্য বাড়িতে বিয়ে হলে ভাবতাম তারা কি বলবে, এখন যখন সে সমস্যা নাই তাহলে আনন্দটুকু কেন স্পয়েল করব? এতক্ষণে বিষয়টা মাথায় এলো তারিফ খানের। সন্ধ্যায় যখন সব কেনাকাটা দেখানো হচ্ছে তখন ভাইদের ও ছেলেদের মতো একই কালারের পাঞ্জাবি দেখে মজার ছলে বলে দিল, ভাবি কি যে করলে, এটা আমরা যদি এমন পাঞ্জাবি পরে লুকে তাকে খেত বলবে। ছেলেদের বয়সে পাঞ্জাবি কি বাচ্চা ছাড়া পড়তে পারে? যদিও বা পাঞ্জাবিদের তফাৎ অনেক, ছেলেদের পাঞ্জাবির রং গাঢ় কিন্তু বড়দের পাঞ্জাবি হালকার মধ্যে, কথায় আছে না নিজের পায়ে নিজে কোরাল মারে। তারিফ খানের হয়েছে তা, মজা করে বলল আর সেটা রেস ধরে বউ তার গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। তো অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পরবর্তী পার্ট এলে নোটিফিকেশন পেয়ে যাবেন আর কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, তো সবাই দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।